শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল। সর্বোচ্চ সাজার অপেক্ষায় গণ-অভ্যুত্থানকারী ছাত্র জনতা। অরাজকতার বিষয়ে কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো। রাজধানীসহ দেশের কয়েক স্থানে আগুন। মানিকগঞ্জে পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক। দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মির্জা ফখরুল। প্রতিবেশীর দাদাগিরি চায় না বিএনপি। এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ। আহত অন্তত ২০। ২ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। এশিয়া কাপের বাছাইয়ে অংশ নিতে ৭ বছর পর ঢাকায় ভারতের ফুটবল দল। জয় দিয়ে ২২ বছরের অপেক্ষার অবসান চান সমিত সোম। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এখন অপেক্ষার হিসাব ঘণ্টায়। আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায়। এখন থেকেই সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে সোমবার। শুরু থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ। আবার ফেসবুক, ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা। সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি বা স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন, রায় ঘিরে কোনো অরাজকতা বরদাস্ত করবে না আইন শৃঙ্খলা বাহিনী। এখন তাকে সবাই চেনেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক। সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর, কেড়ে নেবে প্রাণ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায়। প্রসিকিউশন বলছে, আবু সাইদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি, তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র। তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল। আশুলিয়ায় আন্দোলনকারী ৬ জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের, তাকেও রেহাই দেওয়া হয়নি সেদিন। ওই ঘটনার প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল। ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে। ওই ঘটনাতেও শেখ হাসিনার উস্কানি প্রমাণ করতে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে প্রসিকিউশন। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে। রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর উস্কানির বর্ণনা দিয়েছেন মামলার আরেক আসামি, ঘটনার সময়কার পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, নিজেকে বাঁচাতে শেখ হাসিনার উপর দায় চাপাচ্ছেন মামুন। আমি মনে করি সে নিজেকে বাঁচার জন্য, নিজেকে সেফ থাকার জন্য, নিজের দোষ ঢাকার জন্য অন্যের উপরে দায় দিয়ে 164 করেছেন। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। সরাসরি সম্প্রচার করা হয় বিচার কার্য। যুক্তিতর্কের শেষ দিন অ্যাটর্নি জেনারেলকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, রায়ে ন্যায় বিচার পাবে দুই পক্ষই। এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
17 নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও রায় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জ্বালাও পোড়াও করে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়। রিয়াজ রায়হানের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতাচ্যুতির প্রায় 15 মাস পর প্রকাশ্যে রাস্তা অবরোধ কর্মসূচি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, যান চলাচল বন্ধ, লাঠি সোঁটা নিয়ে নেতাকর্মীদের অবস্থান রাস্তায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে গেল 13 নভেম্বর দেশের কয়েক স্থানের চিত্র ছিল এমন। 13 নভেম্বর রাজধানীতে অপ্রীতিকর কিছু না ঘটলেও এবার আরও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পেট্রোল কার্যক্রম, বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে চেকপোস্ট বসানো, এর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটিগুলো থাকে, এটা তো আছেই। তার উপরে আমাদের গোয়েন্দা নজরদারিও থাকছে। এমন অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি চান নগরবাসী। বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের ফায়দা হাসিলের রাজনীতি বন্ধ না হলে মাঠের রাজনীতিতে টিকে থাকা কঠিন হবে রাজনৈতিক দলগুলোর জন্য। অনেক ভয় লাগে, এটা চলাচল করতে গেলে ভয় লাগে, রাস্তা বেরোলে ভয় লাগে। এটা আগুন লাগানো, আগুন জ্বালানো, এগুলো খুব আমাদের জন্য আতঙ্ক। আমরা সাধারণ মানুষ যারা আছি তারা সবসময় আতঙ্কে থাকি। মানুষের বিবেচনায় বিবেক যদি কাজ না করে, সরকার করে আর কিছু করতে পারবেন না। নাশকতা যেই করুক, তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন নাগরিকরা। এদিকে রায় ঘিরে অপ্রীতিকর কোনো পরিস্থিতির শঙ্কা নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শনিবার পটুয়াখালীতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। রাজনীতি ও সমাজ বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই, তবে রাজনৈতিক দলগুলোর আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের এখানে দীর্ঘ সময় ধরে প্রেক্ষাপটটাই দাঁড়িয়েছে এরকম যে সংঘাত সহিংসতা সৃষ্টি করে জিম্মি করে দাবি আদায় করা। এই প্রসঙ্গগুলোর যে 5ই আগস্টের পরে খুব একটা বেশি যে পরিবর্তন হয়েছে সেটাও আমরা দেখি না। আমরা শুধু সেখানে ফ্যাক্টর এবং অ্যাক্টরের নতুনত্ব দেখছি। আগে যারা করতেন এখন নতুনভাবে আর এক দল বা গোষ্ঠীকে এই কাজগুলো করছে বলে অভিযোগ আছে। যদিও বাংলাদেশের সংঘাত সহিংসতার ক্ষেত্রে সবসময় একটি শব্দ ব্যবহার করে এটাকে জায়েজ করা হয়, সেটা হচ্ছে দুর্বৃত্ত। তাহলে এই দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় কি? দুর্বৃত্তরা কি নিজের কোনো প্রয়োজন থেকে করছে, না কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করছে? এই প্রসঙ্গগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলোর কখনোই সুরাহা হয়নি বাংলাদেশে। আচরণগত পরিবর্তন না ঘটলে রাজনীতি ও সমাজের গুণগত মানেরও উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন এই গবেষক। দেশের এবং মানুষের প্রয়োজনে সেই রাজনীতি প্রত্যাশিত মাত্রায় আমরা দেখছি না। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতরাত 2:30টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে করে 5 জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দিয়ে আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। এছাড়া সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার সাভারে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। শনিবার রাত 10:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের গ্যান্ডা এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, থেমে থাকা বাসে আগুন জ্বলছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ততক্ষণে বাসের আংশিক পুড়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 7:30টার দিকে বাসটিতে আগুন লাগে। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। পুলিশ ও স্থানীয়রা জানায়, হঠাৎ বাসের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। পরে চালক ও যাত্রীরা নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বাসটি পুড়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় যান চলাচল।
পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ বলছে এটি পরিকল্পিত নাশকতা। বিএনপির দাবি, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি চক্র পরিস্থিতিকে ঘোলাটে করতে এসব ঘটাতে পারে। ঢালাও গ্রেপ্তার নয়, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের। গেল 13 নভেম্বর মধ্যরাতে মানিকগঞ্জের ফলসাটিয়া এলাকায় পুড়ে যায় হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন বাসের চালক। হাসপাতালে তিনি এখনও সংকটাপন্ন অবস্থায়। এর 4 দিন আগে উথুলি মোড় এলাকায় আগুন দেয়া হয় মুন্নু স্কুল অ্যান্ড কলেজের আরেকটি বাসে। শিক্ষার্থী নেয়ার উদ্দেশ্যে বাসটি পার্কিং করে রাখা ছিল স্থানীয় একটি সিএনজি পাম্পের পাশে। এই দুটি ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ বলছে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এই ব্যাপারে আমরা সিসি ফুটেজ বিশ্লেষণ করতেছি। পরবর্তী আইনগত পদক্ষেপ হচ্ছে অভিযোগ দিবে, না হলে আমরা সরকারবাদী হয়ে আমরা মামলা নিয়ে চলে যাব। আমার পেছনে থাকা ভস্মীভূত এই দুটি স্কুল বাসে আগুন দেওয়া হয় 4 দিনের ব্যবধানে। এখন এগুলো রাখা হয়েছে থানা প্রাঙ্গণে। পুলিশ বলছে দুটি ঘটনাই পরিকল্পিত নাশকতা। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের কাজ চলছে। পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের মনে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে স্কুল পরিবহন পড়তে পারে আরও বড় ঝুঁকিতে। কোন টাইমে আগুন জ্বালিয়ে দিবে, কি করবে, আসলে আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি অভিভাবক হিসাবে এটাকে ভালো চোখে তো দেখবো না, কারণ হচ্ছে বাচ্চাটার একটা কিছু দুর্ঘটনা হলে সেটা তো আমার মা হিসাবে আমি সেটা মেনে নিতে পারবো না। স্কুল বাসে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত কেউ ধরা পড়েনি, তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ। আমাদের হাইওয়ে পুলিশ, তারপরে জেলা পুলিশ, আমরা ম্যাসিভ আকারে পেট্রোল বাড়িয়েছি আর কি। এখনো ওরকম স্পেসিফিক আসামি আমরা ধরতে পারি নাই। যারা এই ধরনের কাজ করাইতে পারে সেই ধরনের কিছু লোকজন আমরা গ্রেফতারে গিয়েছি। তবে এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে বিএনপি। তাদের অভিযোগ, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে। যারা দেশের স্বাধীনতায় চায় নাই, এই রকম একটা দল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে, তারাই এই ঘটনার সাথে ইন্ধন যোগাতে পারে এবং তাদের ব্যবহার করতে পারে, এটা আমরা ধরে নিতে পারি। পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগ শুধু নাশকতায় নয়, বরং শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। কে বা কারা জড়িত এবং উদ্দেশ্যই বা কি, তা দ্রুত উদ্ঘাটনের দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ। দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা। গণহত্যার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে ফ্যাসিস্টরা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে পরাজিত হবার ভয়ে জনগণকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক একটি দল। তারাই নতুন করে দেশকে সংকটে ফেলছে। আলামিন তালুকদারের ক্যামেরায় মনোয়ার হোসেন জুয়েলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ। বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সংস্কৃতি গম্ভীরায় যেন নানা নাতির সেই আহ্বান, যেখানে নদী আর জীবনের সম্পর্ক তুলে ধরা হয়। ওপারের গঙ্গার পানির একতরফা ব্যবহার পদ্মা মহানন্দা হয়ে দেশের উত্তর পশ্চিমের জীবন জীবিকা কতটা বিপর্যস্ত করে তুলেছে তারই যেন উপস্থাপন। চলো জি ভাই, হাড়গে পদ্মা বাঁচাই, এই স্লোগানে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা সমন্বয় কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে ভুক্তভোগীরা তুলে ধরলেন পানির ন্যায্য হিস্যার দাবি। আমাদের বাঁচা মরার লড়াইটা, আমাদের এলাকা বাঁচবে, আমাদের এলাকা না হলে বিলম্ব হয়েছে। সব পদ্মাতে ভাঙনের অনেক উন্নয়ন শেষ হয়েছে। বিএনপি আসবে এবং পদ্মার বাদ আমরা উন্নয়ন পাবো, এটা আমাদের প্রত্যাশা আশা। সম্মিলিতভাবে আমরা বাংলাদেশকে বাঁচাও, পদ্মাকে বাঁচাও, ফারাক্কাবাদ গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, এই স্লোগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো। আমরা এই পদ্মার ন্যায্য হিস্যার পানির দাবিতে, আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সমাবেশে বিএনপি মহাসচিব বললেন, আন্তর্জাতিক আইনে পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া দেশের মানুষের অধিকার, যা নির্ভর করবে 2026-এর নির্বাচনে গঠিত সরকারের শক্তি আর সামর্থ্যের উপর। 2026 সালে আগামী বছর
এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। মির্জা ফখরুল বলেন, সব দলের আলোচনায় ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পরও নতুন নতুন দাবি তুলে ক্ষমতায় যাওয়ার লোভে একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পাইছে জামাতে ইসলাম? 5% না, তাও 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। ভালো হয়ে যান, এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করছেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? বিএনপি মহাসচিব আরো বলেন, আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা। এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন মির্জা ফখরুল। এই ধানের শীষ আমি আমাদের প্রার্থীদের হাতে তুলে দিলাম। 1975-এ ফারাক্কা চালুর পর 1976-এই 90 বছর বয়সে লাল মাওলানা খ্যাত আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন। প্রায় 40 বছর পরে এসেও সেই ফারাক্কা বাংলাদেশের দুঃখ হয়ে আছে। আর তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই উত্তর পশ্চিমাঞ্চলের জনপদে এসে সেই পানির ন্যায্য হিস্সা নিশ্চিতের অঙ্গীকার করলেন। বললেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের স্বার্থই থাকবে সবার আগে। আর তাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। এর আগে শনিবার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি ভারতকে দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান। বলেন, পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিংয়ে কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে, দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। বরিশালে হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন অন্তত 20 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় হিজলা উপজেলা থেকে লোকাল বাসে বিএম কলেজের এক শিক্ষার্থী নথুল্লাবাদ বাস স্টেশনে যায়। এ সময় তিনি শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চায়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় হাফ ভাড়া নিতে অপারগতা জানান সুপারভাইজার। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীকে মারধর করে বাস শ্রমিকরা। খবর পেয়ে বিএম কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে বাস ও কাউন্টার ভাঙচুর করে। এ সময় বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহত হয় দুই পক্ষের অন্তত 20 জন। প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে ঢাকা কুয়াকাটা মহাসড়ক। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে যখন আসতেছিল তখন সে হাফ ভাড়া দিতে চেষ্টা করলে হাফ ভাড়া তো নেয়ই নাই, বরং বাসের যারা ছিল, বাসের ড্রাইভার, হেল্পার, তারা তার সাথে প্রচণ্ড খারাপ আচরণ করে। ওই গোল চত্বরে এখানে আমরা দাঁড়াইছি, সবাই একসাথে দাঁড়ানো ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে এই পাশ থেকে ইট মারা হয়েছে। যখন ইট মারা সিচুয়েশন হয়েছে তো আমাদের শিক্ষার্থী 5-7 জনের মাথা ফেটে গেছে। কোনো গাড়ির গ্লাস আছে কি না সেটা আপনারা নিজেরা চোখে দেখেন, তারপর আপনারা বুঝতে পারবেন। আমরা ক্ষয়ক্ষতি তো তৈরি করেই করবো না। 2-1টা উত্তেজনাকর কথাতে আবার এটা বিস্তার লাভ করে, আবার এটা বড় ধরনের আকার ধারণ করে। পরে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ শক্তি নিয়োগ করে যে যত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়।
গাজীপুরে বাস চাপায় পথচারী নিহতের জেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। শনিবার রাতে পথচারী নিহতের ঘটনায় এই বিক্ষোভ হয়। এ সময় ঢাকা ময়মনসিংহ সড়ক অন্তত 1 ঘণ্টা বন্ধ ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোর্ড বাজার এলাকায় মহাসড়ক পারাপার হচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অনুরোধে স্থানীয়রা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং সামাজিক বোঝাপড়া ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গণতন্ত্র বিনির্মাণে নারীর ভূমিকা নিয়ে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সেখানে বিভিন্ন দলের নেতা ও বিশিষ্টজনেরা বলেন, রাজনীতিতে নারীর ক্ষমতায়ন ছাড়া মৌলিক পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশে দিন দিন নারী ভোটারের সংখ্যা বাড়লেও রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিয়ে রয়েছে নানান প্রশ্ন। এই প্রেক্ষাপটে রাজধানীর বীজ মিলনায়তনে আয়োজিত হয় গণতন্ত্র বিনির্মাণে নারী আমরা কি পেলাম শীর্ষক গোলটেবিল বৈঠক। সেখানে রাজনীতিবিদ ছাড়াও উপস্থিত ছিলেন পেশাজীবী মানুষ। এখানে নারীদের ভোট কিন্তু 51% বা 50% মিনিমাম। নারীর অবস্থানের পরিবর্তনের জন্য সামাজিক কাঠামো উন্নয়নের উপর জোর দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং সামাজিক বোঝাপড়া ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য নারীর ক্ষমতায়ন জরুরি। আমার জায়গা থেকে একটা সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং পুরো বাংলাদেশের সোসাইটির যতগুলো ফেনোমেনা আছে এটা ব্যাখ্যা করা যাবে, নারীদের প্রশ্ন সলভ করা যাবে না। তাদের বানানো নারী কমিশনের ক্ষেত্রে যখন তাকে বেশ্যা বলা হয়, জুতার মালা পরানো হয়, তখন তারা একেবারে নিশ্চুপ যদি থাকে, তাহলে আমার মনে প্রশ্ন জাগে যে সত্যিকার অর্থে তারা যেই কথাগুলি বলে সেটাকে তারা কতটা বিশ্বাস করে। নারীর কর্মঘণ্টা হ্রাসের প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আলোচনায় অংশ নেয়া এনসিপির 2 শীর্ষ নারী নেত্রী। বলেন, অর্থ, অস্ত্র এবং পেশি শক্তি ভিত্তিক রাজনীতি দমানো না গেলে নারীর ক্ষমতায়ন স্বপ্নই থেকে যাবে। 5 ঘন্টা হলে কি তিনি 5 ঘন্টার বেতন পাবেন? তাহলে তো আমরা তার আর্নিং পটেনশিয়াল কমিয়ে দিচ্ছি। দিস ডাজন্ট সার্ভ দ্য উইমেন। আর যদি বলা হয় যে না, উনি 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন, তাহলে এমপ্লয়ার কেন তাদেরকে এমপ্লয় করবে? মহানগরের যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক বা সভাপতি কখনোই নারী হয় না, নারী ন্যাচারালি নির্বাচিত হয়ও না। এটা কেন হয় না? কারণ হচ্ছে মহানগরের রাজনীতিগুলো হয় যে খুবই পেশি শক্তি নির্ভর। সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে কথা বলেন জোনায়েদ সাকি। বলেন, সিদ্ধান্ত নেয়ার জায়গায় রাজনীতি পুরোপুরি পুরুষের দখলে। এজন্য সংস্কৃতিগত পরিবর্তনের তাগিদ দেন মাহমুদুর রহমান মান্না। যে সমস্ত সামাজিক ভিত্তি রাজনীতির ময়দানকে পুরুষের দখলে রেখেছে, সেটা যদি পরিবর্তন করা আমরা যাই, তাহলে অবশ্যই এখানে নারীদের অংশগ্রহণ এত বিপুলভাবে বাড়বে যেটা 40-এর দশক পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না। সোশ্যাল চেঞ্জের ব্যাপারে, নতুন বাংলাদেশ গড়বার ব্যাপারে, বাংলাদেশ যে বদলে দেবেন তার ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট না করে, কিছু বদলাবে না। সাংস্কৃতিক পরিবর্তন ছাড়া রাজনীতিতে নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলে একমত হন রাজনীতিকরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদরে ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হয়েছেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের 8 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহির। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মুস্তফার দোকান এলাকায় জহিরকে কুপিয়ে গুরুতর আহত করে সড়কের উপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে মরদেহের পাশে গুলির খোসা পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ বলছে, দীর্ঘদিন যাবৎ ছোট কায়সার নামের স্থানীয় এক সন্ত্রাসীর সাথে দ্বন্দ্ব চলছিল তার। বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া মাদারীপুর 1 শিবচর আসনটি পদ্মা সেতুর কারণে ভৌগোলিকভাবে দক্ষিণাঞ্চলের করিডোর হিসেবে পরিচিত। এই আসনে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তবে তৃণমূলের দাবি, ত্যাগী নেতাদের প্রকৃত মূল্যায়নের, নইলে এবারও বিএনপি হারাতে পারে দীর্ঘ 35 বছর বিরোধীদের দুর্গ হয়ে ওঠা এই আসন। সেক্ষেত্রে বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি স্থানীয় নেতাকর্মীদের। বলছেন, এবার বিরোধীদের দুর্গে আঘাত হানার জন্য এই পরীক্ষিত ও পোড় খাওয়া রাজনীতিবিদ হতে পারেন বিএনপির জন্য তুরুপেশ তাস।
মাদারীপুর ১ শিবচর আসন। এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী আছেন মনোনয়নের দৌড়ে। লড়াই আছেন প্রবীণ থেকে নবীন প্রার্থীরা। মনোনয়ন স্থগিত হওয়ার পর থেকেই বিভিন্ন কর্মসূচিতে সরগরম পদ্মা আড়িয়াল খাপাড়ের এই জনপদ। সব প্রার্থী নেমেছেন জোর প্রচারণায়। এর মধ্যে অনেকটাই এগিয়ে প্রবীণ নেতা আবু জাফর চৌধুরী। স্থানীয়রা বলছেন, প্রবীণ এই নেতাকে মনোনয়ন দিলে আসনটি নিশ্চিত হবে বিএনপির। দলমত নির্বিশেষে সবার কাছেই ভরসার প্রতীক আবু জাফর চৌধুরী। আবু জাফর চৌধুরীর সময় এই শিবচর থানায় সুসংগঠিত বিএনপি ছিল। সে আজ 40 বছর থেকে এই বিএনপির সাথে জড়িত। ব্যক্তিগতভাবে আমরা তাকে সাপোর্ট করি। সে ছাড়া আর কোনো ব্যক্তি দেখি না যে সিট উভয় দেওয়ার মতন। দুর্নীতি পছন্দ করে না, দুর্নীতি আশ্রয় দেয় না, উনি খুব ভালো লোক। আবু জাফর চৌধুরীর পরিবারও রাজনীতিতে জড়িত দীর্ঘদিন। পুরোটা সময় ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্বে। শুরু থেকেই বিএনপির ৩১ দফা প্রচারে নিরলসভাবে কাজ করেছেন তিনি। ছুটেছেন মানুষের ঘরে ঘরে। আমরা আশা করি শিবচর থানায় যদি আবু জাফর চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়, ইনশাল্লাহ জয়যুক্ত হবে। শিবচরে যে কোন্দলগুলো আছে সেগুলোই সে নিরসন করে সে এগিয়ে যাবে। উনি যদি নমিনেশন পায় এবং এমপি নির্বাচিত হয়, আমরা একান্ত মনে আশা করি চাঁদা মুক্ত ব্যবসা নির্দ্বিধায় করে যাইতে পারবো। 1978 সন থেকে দলের সঙ্গে আমি সম্পৃক্ত এবং আমি এই 1992 থেকে 2002 পর্যন্ত শিবচর উপজেলার সভাপতি ছিলাম। আমি মনে করি আমার বিগত দিনের কর্ম আমাকে এইখানে আনছে। আশা করি যে আমার কর্মকে যদি আমার দল মূল্যায়ন করে তাহলে আমি নমিনেশন পাবো। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু জাফর চৌধুরী উঠে এসেছেন তৃণমূল থেকে। ছিলেন শিবচর উপজেলা বিএনপির সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করা প্রবীণ এই নেতা বলছেন, দল যদি সুযোগ দেয় এই আসনটি উপহার দিতে চান বিএনপিকে। আজকে এই নমিনেশন চাইতেছে, এদের অনেকেই আমরা বিগত 17 বছরের আন্দোলন কোথাও পাইনি। এলাকার লোকজন বিভিন্নভাবে ভীত হয়ে দাঁড়াইছে যে নমিনেশন যদি সঠিকভাবে না আসে তাহলে তারা হয়তো ভয়াবহ অবস্থা বিরাজ করবে। এইটার একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। সেই ক্ষেত্রে যদি সঠিক নমিনেশন হয় তাহলে আমরা সহজেই এই নির্বাচনে জয়ী হতে পারবো। বিএনপির হাইকমান্ড ও নীতি নির্ধারকরা মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করবেন, এমনটাই আশা স্থানীয় নেতাকর্মীদের। 18টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মাদারীপুর 1 আসন। শরীফ ফারুকি, যমুনা নিউজ। চলতি সপ্তাহে টেলিকম খাতের খসড়া গাইডলাইন চূড়ান্ত করতে চায় বিটিআরসি। এরপরেই তা অনুমোদনের জন্য দ্রুত পাঠানো হবে মন্ত্রণালয়ে। নভেম্বরেই নতুন গাইডলাইন অনুমোদনের পরিকল্পনা করছে সরকার। তবে এরই মধ্যে খসড়া গাইডলাইনকে দেশীয় বিনিয়োগ বিরোধী বলে অভিহিত করে বিটিআরসির কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। প্রযুক্তিবিদদের আশঙ্কা, খসড়া গাইডলাইন বাস্তবায়ন হলে ইন্টারনেট সহ বিভিন্ন সেবার জন্য বাড়তি খরচ গুনতে হবে গ্রাহকদের। রাজস্ব বৃদ্ধির কৌশল থেকে সরে এসে গাইডলাইনের সেবার মান নিশ্চিত করার পরামর্শ তাদের। ব্যাপক আলোচনা আর সমালোচনা শেষে সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি 2025। এরপরই এই পলিসির আলোকে খসড়া গাইডলাইন তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, চলতি মাসেই চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। টেলিকম খাত সংস্কারের আওতায় নতুন টেলিকম পলিসি এবং খসড়া গাইডলাইন নিয়ে এরই মধ্যে আপত্তির কথা জানিয়েছে এ খাতের সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। লিখিত প্রতিবেদনের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার দেশি উদ্যোক্তা। খসড়া গাইডলাইনে গ্রাহক পর্যায়ে সেবার খরচ বৃদ্ধি এবং বৈষম্যের অভিযোগ তাদের। বিটিআরসির চেয়ারম্যানের দাবি, সব পক্ষের সাথে আলোচনা করেই নতুন টেলিকম পলিসির আওতায় খসড়া গাইডলাইন প্রস্তুত করা হচ্ছে। এখন যে গাইডলাইনগুলো হবে, এই গাইডলাইনটা হবে হচ্ছে পলিসির ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই হবে, ওর বাইরে যাওয়ার এখন আর সুযোগ নেই। যে পলিসিটা হয়েছে এই পলিসির মধ্যে যত কিছু অ্যাকোমোডেট করা সম্ভব সেটা আমরা অ্যাকোমোডেট করছি। সবার কথা কনসিডার করছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সবার কথা অন্তর্ভুক্ত করতে পারছি কিনা এটা কমিটি সবার সাথে কথা বলে তারপর দেখবে যে কোনটা অন্তর্ভুক্ত করা যায় যৌক্তিক এবং কোনটা যৌক্তিক না। খসড়া গাইডলাইন অনুযায়ী স্থানীয় ক্ষুদ্র আইএসপিদেরও সামাজিক দায়বদ্ধতা তহবিলে অর্থ জমা দিতে হবে। বিদেশি অপারেটরের তুলনায় গুনতে হবে দ্বিগুণের বেশি লাইসেন্স ফি। খসড়া গাইডলাইন অনুযায়ী বাড়বে গ্রাহক পর্যায়ে ফিক্সড ইন্টারনেটের খরচ, এমন আশঙ্কা আইএসপিএবি। আর প্রযুক্তিবিদদের অভিযোগ, অতিরিক্ত রাজস্ব আয়ের কৌশল আটা হয়েছে নতুন গাইডলাইনে, যার মাসুল গুনতে হবে তৃণমূল গ্রাহকদের। প্লেয়ার খবরের কমিটি কমলো বটে,
সরকার রাজস্ব বাড়ানো হলো, কিন্তু সাধারণ বিনিময়ে এট দ্য কস্ট অফ পিপলস পকেট, তাদের খরচ বাড়বে, ব্রডব্যান্ডের খরচ বাড়বে যদি এই রেভিনিউ শেয়ার করতে হয় এবং এটা দিতে হয়। তাহলে আসলে আমাদের এই পলিসির উদ্দেশ্যটা যেন কী অ্যাচিভ করলাম আসলে, খালি সিম্পলিফিকেশন এবং টোটাল সেক্টরটাকে বিদেশির সাথে তুলে দেওয়া। 15% শেয়ার হস্তান্তরের শর্ত জুড়ে দেওয়ায় আপত্তি তুলেছে 2 মোবাইল অপারেটর। আমরা নিজেদের স্বার্থেই কিন্তু আমরা বলবো যে ঠিক আছে আমি আইপিওতে আসতে চাই বা আমার অন্য শেয়ার হোল্ডার চাই, একটু চাপিয়ে দেওয়া ইটস ভেরি কনসার্নিং ফরেন ইনভেস্টার। আমরা তো এখন মোবাইল অপারেটর হিসাবে আছি, কিন্তু যে কোনো ফরেন ইনভেস্টার যখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে তারাও কিন্তু কনসার্ন হবে যে হঠাৎ করে যদি এসব কোনো এরকম যদি চাপিয়ে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, তারা কি আদৌ বাংলাদেশে আসবে কিনা। সো এটা কিন্তু লং টার্ম একটা এফেক্ট আছে বাংলাদেশের জন্য। মতামত নেওয়া হলেও খসড়া গাইডলাইনে তার প্রতিফলন ঘটেনি এমন অভিযোগ করছেন প্রায় 2 দশক ধরে গড়ে ওঠা এনটিটিএন, আইজিডব্লিউ এবং আইসিএক্স এর মতো স্থানীয় বিনিয়োগকারীরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি, বেড়েছে সরবরাহ। এ বিষয়ে আরো খবর জানবো, সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী গোলাম মুস্তফা রুবেল। রুবেল, শীতকালীন সবজির দাম জানতে চাই, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বাজারে তো আপনি আছেন, সেখানকার দাম দর কেমন দেখছেন আপনি? ইসরাত, ইতিমধ্যেই কিন্তু সিরাজগঞ্জে প্রতিটি উপজেলাতে যে শীতকালীন সবজি সেটি কিন্তু উঠতে শুরু করেছে এবং পর্যাপ্ত কিন্তু আসলে শীতকালীন সেই সবজিগুলো উঠেছে এবং দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন যে শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সব ধরনের সবজি কিন্তু আসলে বাজারে আমরা দেখতে পাচ্ছি, তবে দাম কিন্তু অনেকটাই চড়া, কারণ এই আগাম সবজি চাষ করার কারণে কৃষক কিন্তু আসলে পর্যাপ্তই আসলে তারা দাম নিচ্ছে এবং সেই সাথে বাজারে কিন্তু প্রতিটি সবজির দাম কিন্তু আমরা অনেকটাই বেশি দেখছি। কথা বলতে চাচ্ছি এখানকার আমার সাথে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। সার্বিকভাবে আপনাদের এখানে আমাদের সিরাজগঞ্জ জেলাতে সবজি এখন কেমন উঠেছে, কৃষক কেমন দাম পাচ্ছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিনুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, কাজীপুর, সিরাজগঞ্জ। তা আমি কাজীপুর সহ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার কৃষক এখন শীত মৌসুমে আগাম শীতকালীন সবজি উঠাচ্ছে, যেমন মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, পটল, বেগুন, গাজর, টমেটো। মোটামুটি কৃষক এখন খুব সুন্দর দাম পাচ্ছে এবং এই ধারাবাহিকতা যদি আরও কিছুদিন আগাম সবজি উঠাতে পারে, কৃষক খুব সুন্দর দাম পাবে। আরও 15-20 দিন আরো কিছু দাম পাবে কৃষক। ধন্যবাদ আপনাকে। আচ্ছা প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আর কি, আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনি দেখতে পারবেন যে সব ধরনের সবজি কিন্তু আসলে বাজারে উঠেছে, বিশেষ করে গাজর, গাজর কিন্তু দেশি গাজর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 120 টাকা কেজি এবং এখানে ফুলকপি 80 টাকা কেজি, সিম কিন্তু 120 টাকা কেজি, পটল কিন্তু আসলে 80 টাকা কেজি, বাঁধাকপি 70 টাকা 80 টাকা কেজি এবং বেগুন কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবকিছু মিলে আসলে সিরাজগঞ্জে যদি এখানে পর্যাপ্ত পরিমাণ সবজি উৎপাদন হয়, উৎপাদন হওয়ার পরে কিন্তু আসলে এবছরে দেখছি শুরুতেই কিন্তু দাম অনেকটাই বেশি। অর্থাৎ এই যে দাম বেশি, কিন্তু কৃষি কর্মকর্তারা বলছেন যে হয়তো আর কয়েকদিন পর, 10-15 দিন পর থেকে আবার শীতের এই সবজির দামগুলো অনেকটাই কমে যাবে, তবে কৃষক কিন্তু এখন অনেক যথেষ্ট পরিমাণ ন্যায্য মূল্য পাচ্ছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে রুবেল। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে প্রকাশ্যে নিধন হচ্ছে জাটকা, আবার সেই জাটকা প্রকাশ্যে মৎস্যঘাট ও বাজারে বিক্রিও হচ্ছে। জাটকা শিকার ও বিক্রির উপর সরকারের নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না জেলে, আড়তদার ও বাজারের খুচরা মৎস্য ব্যবসায়ীরা। কোনো ভূমিকাও নেই মৎস্য বিভাগের। ইলিশের আশায় ভোলার মেঘনা তেতুলিয়ায় ব্যস্ত জেলেরা, তবে জালে উঠে আসছে শত শত জাটকা। ঘাটের আড়তদাররাও প্রকাশ্যে বিক্রি করছেন, জাটকা দিয়ে বাজার সয়লাভ। অথচ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিতে জাটকা নিধনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারি বিধি অনুযায়ী 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত 8 মাসে 25 সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত, ক্রয় বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষেধ। তাহলে কিভাবে চলছে জাটকার রমরমা ব্যবসা? বড় মাছ টাছ নাই নদীতে, কম এখন মাছ একালে নদীতে কম। অভিযান দেওয়ানের লগে মনে করেন যে মাছ ট্রেনে ডিমস আছে, মাছটি জাকি মাছ হয়ে মনে করেন মারি দেয়। জাটকা ওটা কারেন্ট জলে, গুঁড়ো জলে, আমরা ভাই কারেন্ট জল। আর যে সময় অভিযান চলে এই সময় আমরা গাঙ্গা আইও না। সরকারি মানা করছে, তারপর আমরা পেটে দেয় কম লাগে কিছু, পেটে তো একদিন গাঙ্গা না দিলে পেটে ভাত চলে না। মৎস্য আড়তদার ও বিক্রেতাদের দাবি, বড় ইলিশ তেমন ধরা না পড়ায় বাধ্য হয়ে জাটকা বিক্রি করছেন তারা। টাটকা হোক বড় হোক যা মোটামুটি মিলিয়ে বেচছে, আমরা স্টাফ চালাইতে হয়, গদি চালাইতে হয়। জেলে যদি কিছু জাটকা মাছ পাওয়া হয় অথবা মাছ মরিয়া গেছে
বাধ্যতামূলক আমরাও জাটকাটাই বেশি, আর এমনি জাটকি মাছও কম। কোনো বড় মাছ বলতে নাই, ছোট মাছ ছাড়া কোনো ভাই অন্য কিনা মাছ না, বদলা দিতে পারি না, বাধ্যত মূল্যে মাছ কিনা ভাইয়া এত রুজি চালাই। ক্রেতারা বলছেন জাটকার দাম বড় ইলিশের চেয়ে অনেকটাই কম, পাশাপাশি বাজারে বড় ইলিশের যোগানও কম। বাজারে পাইতেছি না, আর আমাদের টাকার পরিমাণে আমরা জাটকা ইলিশটাই কেনার সামর্থ্য আছে আমাদের। এইভাবে যদি চলতে থাকে তাহলে নদীতে আর ইলিশ থাকবে না এবং ভবিষ্যতে আমরা আর বড় ইলিশও খেতে পারবো না। অভিযোগ রয়েছে মৎস্য বিভাগকে ম্যানেজ করেই চলছে ব্যবসা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মৎস্য কর্মকর্তা। বাজারগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলবে এবং প্রয়োজনে আমরা এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো। নির্বিচারে জাটকা নিধনে ইলিশের সংকট দেখা দেওয়ার আশঙ্কায় সচেতন মহল। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বছরের সবচেয়ে বিগ ম্যাচ খেলতে 13 ঘন্টা জার্নি শেষে শনিবার বিকেলে বাংলাদেশে এসেছে ভারতীয় দল। নানা কারণে আলোচনায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচ। 7 বছর পর বাংলাদেশে খেলতে আসা প্রতিবেশী দেশটিকে হারিয়ে 22 বছরের আক্ষেপ ঘোচাতে চান সমিত সোম। আজ বিকেলে উত্তরায় এপিবিএন মাঠে প্রথমবার অনুশীলনে নামবেন অতিথিরা। হ্যালো রায়ান, হাউ আর ইউ? 7 বছর পর বাংলাদেশে এলো ভারত জাতীয় ফুটবল দল। সবশেষ 2018 সালে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় এসেছিল তখনকার সুনীল ছেত্রীর দল। শনিবার ভোরে বেঙ্গালোর থেকে কলকাতা, তারপর কলকাতায় ট্রানজিট নিয়ে বিকেলে ঢাকা। পার্শ্ববর্তী দেশ হলেও তাদের দেশের টিম হোটেল থেকে বাংলাদেশে তাদের টিম হোটেলে ঢোকার আগ পর্যন্ত 13 ঘন্টা জার্নি করতে হয়েছে ব্লু টাইগারদের। পুরো বহরকে নিরাপত্তা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভারত জাতীয় ফুটবল দলের নতুন সংযোজন অস্ট্রেলিয়ার প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস। বাংলাদেশে আসার আগ মুহূর্তে 23 সদস্যের ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে তাকে, কিন্তু তার খেলা নির্ভর করছে ম্যাচের আগ দিন পর্যন্ত ফিফা এফসির ক্লিয়ারেন্সের উপর। সুনীল ছেত্রী ছাড়া তারুণ্য নির্ভর দল গড়েছেন কোচ খালিদ জামিল, যেখানে মোহাম্মদ সানান, জয়গুপ্তারা চোখ রাঙাচ্ছে। রবিবার উত্তরার এপিবিএন মাঠে অনুশীলন করবে ভারত জাতীয় ফুটবল দল। বাংলাদেশ যেমন নেপালের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে, ভারত কিন্তু একই দিন ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচে 6-1 গোলে জিতেছে। তাই ভারতের দলটা কতটা শক্তিশালী সেটা কিন্তু বোঝাই যায়। 22 বছর ধরে ভারতকে হারাতে পারে না বাংলাদেশ, এবার সেই গেরো খুলতে চায় হামজা সৌমিত্রা। তো বিশাল বড় রাইভারি ম্যাচ, তাই না? আমরা জানি ইমপ্লিকেশনস কি, প্রেশারটা কি এই ম্যাচটা জিততে। মনে হয় কোচ আজকে বসলো, মানে আমরা 23 ইয়ার্সে বোধহয় জিতি না এদের সাথে, আমি এটা জানি না। আর আমরা মানে এশিয়া কোয়ালিফিকেশনে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন জিতি না এখনো। সো মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য। সবাই জানে এই ম্যাচ কি, মানে ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট জিনিস যে হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ান ম্যাচের জন্য রেডি থাকতো। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 183, ভারত 136তম। 47 ধাপের দূরত্বটা ঘোচাতে পারবে তো নতুন বাংলাদেশ? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। লিবিয়া উপকূলে নৌকাডুবির শিকার অভিবাসন প্রত্যাশীরা। 95 জন যাত্রী নিয়ে 2টি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের সবাই বাংলাদেশি। শনিবার এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায় ডুবে যাওয়া একটি নৌকায় 26 বাংলাদেশি ছিল, আরেকটিতে ছিল 69 যাত্রী, যাদের মধ্যে রয়েছে 8 শিশু। 2টি নৌকাই গত বৃহস্পতিবার রাতে লিবিয়ার উপকূলীয় এলাকা আল খুমসের কাছে ডুবে যায়। বাকি আরোহীদের ভাগ্যে কি ঘটেছে সেটি এখনও জানায়নি সংস্থাটি। সৌদি আরবকে F-35 বিক্রির কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স 1 বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। তবে এতে ঝুঁকিতে পড়তে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক। আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন এটি বুঝেই আব্রাহাম অ্যাকর্ডসকে সই করতে চাপ দিচ্ছেন ট্রাম্প। সৌদির কাছে উন্নত এই ফাইটার জেট বিক্রিতে উদ্বেগ জানিয়েছে পেন্টাগন। মার্কিন F-35 স্টেলথ ফাইটার কিনতে অনেক দিন ধরেই দেন দরবার চালাচ্ছে সৌদি আরব। মাল্টিবিলিয়ন ডলার খরচ করে অত্যাধুনিক এ যুদ্ধবিমানের বহর নিজ সমরভাণ্ডারে যুক্ত করতে চায় রিয়াদ। আগামী মঙ্গলবার ওয়াশিংটন সফরে যাবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ বৈঠকেই যুবরাজের মনের আশা পূরণে ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন ইতিবাচক সাড়া। তারা অনেকগুলো F-35 যুদ্ধবিমান কিনতে চায়। শুধু যুদ্ধবিমান নয়, আরও অনেক কিছুই তারা কিনতে চায়। আমাকে বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছে তারা। আমি বিষয়টি নিয়ে এখনও চিন্তাভাবনা করছি।
প্রশ্ন উঠেছে মিত্র দেশকে যুদ্ধবিমান দিতে কেন এত চিন্তা ট্রাম্পের। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তে বাদ সাধবে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যে F-35 আছে একমাত্র ইসরায়েলের কাছেই। এ কর্তৃত্ব হারাতে চাইবে না তেল আবিব। ট্রাম্প নিজেও এটি জানেন। এ কারণে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দিচ্ছেন তিনি। বৈঠকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে আলোচনা হবে। আমি আশা করি সৌদি আরব খুব শীঘ্রই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। এদিকে সৌদি আরবের কাছে F-35 বিক্রি নিয়ে উদ্বেগ জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা রিপোর্ট পর্যালোচনা করে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সৌদি আরব থেকে উন্নত এই যুদ্ধবিমানের স্পর্শকাতর প্রযুক্তি পৌঁছাতে পারে চীনের হাতে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোট 48টি F-35 কিনতে চায় সৌদি আরব। মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এই যুদ্ধবিমানের এক একটির মূল্য প্রায় $10 কোটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। হোয়াইট হাউসের সামনে মিছিলে জড়ো হয়েছে শত শত আন্দোলনকারী। ট্রাম্প বিরোধী ব্যানার হাতে শনিবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে জড়ো হয় মানুষ। পুরো হোয়াইট হাউসকে ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে ফেলে আন্দোলনকারীরা। ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তার পতনের দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় একটি সংগঠন। ট্রাম্প মাস্ট গো ওয়েবসাইটে পোস্ট দিয়ে একত্রিত হতে বলে আন্দোলনকারীদের। মূলত ট্রাম্প প্রশাসনের বিপক্ষে প্রতিবাদকারীদের পরিকল্পিত 3 দফা আন্দোলনের প্রথমটি ছিল এই বিক্ষোভ। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।